শুভেচ্ছা, সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইতিশাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। তাপদাহে পুড়ছে দেশ, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজও সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় দেশে হিট অ্যালার্টের মেয়াদ বেড়েছে আরও দুদিন। সাবধানতার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। গরমে দেশ জুড়ে ফল ও সবজির ফলন ব্যাহত হওয়ার শঙ্কা জানিয়েছে কৃষি বিভাগ। দেশের সার্বভৌমত্ব রক্ষায় যা করণীয় তা করা হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চট্টগ্রামের আর্টিলারি সেন্টার ও স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করেন তিনি। সেনা সদস্যদেরকে নির্দেশ দেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের জন্য। এবং সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান নিয়ে যাত্রী কল্যাণ সমিতির পর আজ আরেকটি প্রতিবেদন দিয়েছে বিআরটিএ। সরকারি এই সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়, ঈদের সময় 2 সপ্তাহে আগের বছরের চেয়ে দুর্ঘটনা কমেছে, তবে মৃত্যুর সংখ্যা বেড়েছে। দুর্ঘটনা কমাতে আগামীতে আইন প্রয়োগে আরও করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। তাপদাহে পুড়ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা। জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। দেশে আরও দুদিন হিট অ্যালার্টের মেয়াদ বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। রিপোর্ট করেছেন হাসনাইন তানভীর। নিচেতে মাটির তাপ, উপরেতে আকাশের তাপ, গরম, রাস্তায় নাই লোকজন, গাড়ি চলবে কিভাবে? রোদের তাপ এত গাড়ি চালান যায় না। যে তাপমাত্রা এখন তো বাসা তো মনে করেন কি ভয় পাচ্ছি আর কি। যে গরম এত সহ্য করা যায় না, প্রচুর গরম। আমরা তো গাড়ি দিয়েও থাকতে পারি না এরকম পরিস্থিতি। তীব্র রোদ আর প্রচন্ড গরমে অস্থির হয়ে ওঠা নগর জীবনে খেটে খাওয়া মানুষের দিন এভাবেই চলছে গেল কয়েকদিন ধরে তাপদাহ শুরুর পর থেকে। আগে কয়দিন টিকতো ফুল, এখন কয়দিন টিকে? অনেক ভাই 3 দিন থাকতো আগে, ওখানে ভাই 1 মিনিট টিকে না। আমি 3 দিন শেষ ভাই না, বিক্রি হয়ে গেলে তাহলে ফালাতেন লাগে ভাই, গরমের মানে ঠিকই না ভাই। প্রকৃতির এমন আচরণে প্রাণ ওষ্ঠাগত। একটু স্বস্তি পেতে গাছের ছায়াতলে আশ্রয় নিচ্ছে মানুষ। পশু পাখিও খুঁজছে শীতল নিরাপদ জায়গা। এখানে গাছগাছালি আছে, ভালো আছে, এই জন্য চিনেছি এখানে। তৃষ্ণা মেটাতে মানুষ ভিড় করছে শরবত ও ডাবের দোকানে। একটা ডাব মনে হয় যে 130 টাকা 40 টাকাতে খেলে একটা ফ্যামিলির একটা বাজার হয়। শুধু রাজধানী নয়, তাপদাহে পুড়ছে দেশের বিভিন্ন জেলা, বিশেষ করে যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী ও ঈশ্বরদী। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। অসহনীয় তাপদাহে অচল হয়ে পড়েছে রাজশাহীর স্বাভাবিক জনজীবন। গেল 5 দিনে প্রতিদিন গড় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। টানা তাপপ্রবাহ চললেও আবহাওয়া অফিসের কাছে নেই কোনো সুখবর। হিট অ্যালার্ট এটা আরও বাড়বে 24-25 তারিখের দিকে, তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে 27-28 তারিখে গিয়ে আবার সেই তাপমাত্রাটা আবার বৃদ্ধি পেয়ে সেই এখন যে অবস্থা আছে ও তীব্র থেকে অতি তীব্র, এই অবস্থা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া শিশু ও বয়স্কদের ঘর থেকে বের না হতে সচিবালয়ে এক ব্রিফিংয়ে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যে রোগীর অপারেশন 1 মাস করে করলে হয় কিংবা এখন ভর্তি করার দরকার নেই, এগুলোকে এখন রুটিন অপারেশন মানে অ্যাডমিশন বন্ধ রাখার জন্য, যাতে শিশুদের জন্য আলাদা মানে ব্যবস্থা থাকে। দেশের বিভিন্ন হাসপাতালে বেড়েছে ডায়রিয়া, শ্বাসকষ্ট ও জ্বরের রোগী। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। মাছরাঙা সংবাদ, ঢাকা। তাপপ্রবাহে দেশ জুড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফল ও সবজির ফলন। রোদের তীব্রতায় ঝরে পড়ছে আম, লিচুর মুকুল ও গুটি। বেড়েছে পোকামাকড়ের আক্রমণও। একই সাথে ধান, ভুট্টা আর গ্রীষ্মকালীন সবজি খেতে বাড়তি চেষ দিতে গিয়ে উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডব্লিউ কুমার ঘোষের সহায়তায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট। বৈশাখের তপ্তরোদ,
প্রকৃতির বুকে যেন আগুন ঢালছে। তাপমাত্রা উঠেছে গড়ে 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা মাঠের ফসল নিয়ে বিপাকে ফেলেছে চাঁপাইনবাবগঞ্জের কৃষকদের। রোদের তীব্রতায় ঝরে পড়ছে আম, লিচু ও কাঁঠালের মুকুল। ফসলি জমিতে বেড়েছে পোকামাকড়ের আক্রমণও। তীব্র তাপদাহে ধান, ভুট্টা আর গ্রীষ্মকালীন সবজি খেতে 20% পর্যন্ত অতিরিক্ত সেচ দিতে হচ্ছে। ফলে বিঘাপ্রতি বাড়তি গুনতে হচ্ছে 150 থেকে 200 টাকা। তাপদাহের কারণে আমাদের 15-20% আম কিন্তু ঝরে গেছে। আমরা এই কারণে সংখ্যায় শঙ্কিত হচ্ছে যে আরও যদি 10 দিন পরে বৃষ্টি হয়, তাহলে আরও যদি 20% কমে যায়, তাহলে আমের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। আগে আপনার সেচের প্রকল্প ছিল 1200 টাকা, এবার 1500 টাকা করছে। 1500 টাকার পরে তাও আমাদের ধান উঠছে না। এমন অবস্থা দেশের সব অঞ্চলের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে চলতি বছর দেশে 50,58,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যার মধ্যে 77,000 হেক্টর জমির ফসল উঠেছে কৃষকের ঘরে। আর ভুট্টা চাষ হয়েছে 5,43,000 হেক্টর জমিতে, যেখান থেকে 1,75,000 হেক্টর জমির ফসল কাটা হয়েছে এরই মধ্যে। আর 3,12,000 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে গমের। চলমান গরম মাঠে থাকা সেই ফসলের সংখ্যা বাড়িয়েছে। তাপদাহের কারণে আমাদের ওইটার প্রভাবিত যেটা উৎপাদনে কিছু কিছু হতে পারে, যেমন এই যে কথাটা বললাম যে একবারে যে ধানগুলি খুবই নাবি, সেখানে যদি জলের পানির ঘাটতি হয় সেচের, তাহলে হয়তো একটু প্রভাবিত হতে পারে। আর টোটাল মিলে হয়তো সামান্য ঘাটতি হতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, প্রতি বছর খরার প্রভাবে গড়ে 30 থেকে 40 লাখ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়, যা দিন দিন বাড়ছে। এমন অবস্থা থেকে উত্তরণে কৃষি জমিতে 5 থেকে 7 সেন্টিমিটার পানি রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। খুব বেশি ধরনের ফসল আসলে এই হিট ওয়েভে তারা এই মুহূর্তে পড়ছে না। এটা একটা আশার বিষয় যে অলরেডি, কারণ অলরেডি এপ্রিল চলে গেছে, তো সুতরাং এই সময়ে ফসলের জাস্ট মানে পর্যাপ্ত পরিচর্যা করলেই আমার মনে হয় এই হিট ওয়েভ থেকে আমরা বাঁচতে পারবো। একই সঙ্গে তীব্র এই গরমের কারণে আম ও লিচুর মুকুল ঝরা রোধে গাছের নিয়মিত বিরতিতে পানি দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় যা করণীয় তা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চট্টগ্রামের আর্টিলারি সেন্টার ও স্কুলে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন শেষে সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবারে একথা বলেন তিনি। কমপ্লেক্সটি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী সেখানকার আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন। মুজিব ব্যাটারি বাংলাদেশের প্রথম আর্টিলারি ইউনিট বা ভারী অস্ত্র সংবলিত ইউনিট। মুক্তিযুদ্ধ চলাকালীন আগস্টের প্রথম সপ্তাহে পাকিস্তান থেকে পালিয়ে আসা গোলন্দাজ বাহিনীর 80 জন বাঙালি সদস্যকে নিয়ে এই বাহিনী গঠিত হয়। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সেনা সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন। বলেন, যুদ্ধ নয়, বাংলাদেশ সবার সাথে বন্ধুত্ব চায়। আমাদের পররাষ্ট্র নীতিতে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সে কথাই বলে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বর্হিতা নয়। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করুক, আমরা তা চাই না। আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় সেটা আমাদের জান কবুল, আমরা তা করব। এটাই আমাদের সবসময় মনে রাখতে হবে। ঈদের সময়ে এপ্রিলের 4 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত সড়কে 286টি সড়ক দুর্ঘটনায় 320 জন নিহত ও 462 জন আহত হয়েছে বলে জানিয়েছে বিআরটিএ। নুরুন নাহার বিলির রিপোর্ট। ঈদযাত্রার 17 দিনে অর্থাৎ 4 থেকে 20 এপ্রিল 286টি সড়ক দুর্ঘটনায় 320 জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও 462 জন, অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় 17টি সড়ক দুর্ঘটনায় 19 জন নিহত ও 27 জন আহত হয়েছেন, এমন তথ্য দিয়েছে বিআরটিএ। তবে গতকালই পুলিশ প্রশাসন ও গণমাধ্যম থেকে নেয়া তথ্য বিশ্লেষণ করে যাত্রী কল্যাণ সমিতি জানায়, এবছর ঈদের আগে ও পরে 14 দিনে মারা গেছেন 407 জন, আহত হয়েছেন 1398 জন। তবে বিআরটিএর দাবি, যাত্রী কল্যাণ সমিতির এই তথ্য বিভ্রান্তিমূলক। একটি বেসরকারি সংগঠন আমাদের প্রকাশিত রিপোর্ট সম্পর্কে আমাদেরকে পরিসংখ্যানগত কোনো গরমিল সম্পর্কে অবহিত না করে 4 থেকে 18 এপ্রিল তারিখ অর্থাৎ 15 দিন সড়ক দুর্ঘটনার যে তথ্য প্রকাশ করেছে তাতে নিহতের সংখ্যা বিআরটিএর তথ্য থেকে শতাধিক বেশি, যা কিছুতেই গ্রহণযোগ্য নয়। একই সাথে এই তথ্য বিভ্রান্তিমূলক। বিকেলে বিআরটিএ ভবনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, গত বছরের তুলনায় এবারে ঈদের সময়ে গড় দুর্ঘটনার পরিমাণ কমলেও নিহতের সংখ্যা বেড়েছে 3 জন। যদিও যাত্রী কল্যাণ সমিতির হিসেবে দুর্ঘটনা বেড়েছে 31%।
হিসেবে গরমিল থাকলেও দুটি সংস্থাই দুর্ঘটনার কারণের বিষয়ে মোটামুটি একমত। গাড়ির বেপরোয়া গতি, মহাসড়কে অবৈধ বাহন, অবৈধ পার্কিং, ট্রাফিক আইন মেনে না চলা, উভয়মুখী সড়কে ডিভাইডার না থাকা, যেখানে সেখানে রাস্তা পারাপার ও চালকের অসাবধানতার কথা জানিয়েছে তারা। সড়কে নিরাপত্তা বা শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে আমি আবারও বলছি, সকল স্টেক হোল্ডারের দায় আছে, ইনক্লুডিং বিআরটিএ। প্রত্যেক স্টেক হোল্ডারের দায় আছে। এখন যে কথাটা বলছেন যে কারণ এগুলা সবাই আমরা জানি, কারণ জানার পরও কিন্তু আমরা নিজেরাই মানি না। এইখানে যে কথাটা বলছেন কারণগুলো কিন্তু সবাই জানে, তারপরেও কিন্তু দৌড় মেরে কিন্তু রাস্তা পার হচ্ছে। এটা ওই যারা কিন্তু সমালোচনা করতেছে তারাই কিন্তু আবার ওই মানতেছে না। একইভাবে যারা এই আইনের কথা বলে তারাও অনেকে আইন মানে না। বিআরটিএর হিসেবে সড়ক দুর্ঘটনায় পড়া মোটরযানের 28% মোটরসাইকেল, বাস মিনিবাস 18%, ট্রাক কাভার্ড ভ্যান 12% এবং নিহতদের বেশিরভাগই মোটরসাইকেল আরোহী। যতই ভিড় হোক ভিতরে কিন্তু মেয়াদ উত্তীর্ণ সময় মতো মেয়াদ উত্তীর্ণ যাতে মেয়াদটা থাকতেই যেন এই সনদটা নিয়ে নেছে, আমাদের ফিটনেস সনদ, সেইটা যদি ব্যত্যয় ঘটে আমরা কিন্তু ডাম্পিং দিয়ে দেব। বিআরটিএ চেয়ারম্যান জানিয়েছে আগামীতে দুর্ঘটনা কমাতে আইন প্রয়োগে আরো করা হবে তার সংস্থা। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। চলতি বড় মৌসুমে ৪৫ টাকা কেজি দরে ১১ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও ৩২ টাকা দরে ৫ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার। ৭ মে থেকে পরবর্তী ৪ মাস এই কর্মসূচি চলবে। হাওড় অঞ্চল থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। সকালে সচিবালয়ে খাদ্য পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয়, গেলবারের চেয়ে এবছর ধান ২ টাকা ও চাল ১ টাকা বেশি দরে কেনা হচ্ছে। একই সময়ে প্রতি কেজি ৪৪ টাকা দরে ১ লাখ মেট্রিক টন আতপ চাল কেনার কথাও জানানো হয়। ৫০,০০০ মেট্রিক টন গম কেনার পরিকল্পনাও হয়েছে ৩৪ টাকা কেজি দরে। এবার অন্য এলাকার খবর। ঠাকুরগাঁওয়ে ১ থেকে ১.৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শসা। বাম্পার ফলন হলেও দাম খুবই কম থাকায় ক্ষেত থেকে শসা তুলতে চাইছেন না কৃষকরা। আবাদের খরচ তো দূরের কথা, শ্রমিকের মজুরি উঠছে না। ঠাকুরগাঁও প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লবের তথ্য ও চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সদরের গড়েয়া ঝলঝলি গ্রামের কৃষক সাইফুল মিয়া ২৩ বিঘা জমি পত্তন নিয়ে শশা চাষ করেছেন। এ শশা আবাদে তিনি সার ও কীটনাশক সংগ্রহ করেছেন দোকান থেকে বাকিতে। ২৩ বিঘা জমিতে শশা আবাদে তার খরচ হয়েছে ১০ লাখ টাকারও বেশি। রমজানের শুরুতে ১,২০,০০০ টাকার শশা বিক্রি হয়েছে। এরপর দাম না থাকায় উৎপাদন খরচ তো দূরের কথা, লোকসানে নিঃস্ব হওয়ার পথে সে। ২৫ লক্ষ টাকা খরচ শশা বাড়িতে। উনি এখানে একটু ভাঙে পড়ে গেছে, ওনার কোনো রাস্তা নাই। হতে সারের দোকানে যাচ্ছে, ওখানে টাকা যাচ্ছে, ব্যাংকে যাচ্ছে, ওখানে লোন দিতে পারতেছে না, কিস্তি দিতে পারতেছে না। একই অবস্থা সদর উপজেলার নারগুন, মোহাম্মদপুর ও বেগুনবাড়ি, সালন্দর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকদের। শশার বাম্পার ফলন হলেও বাজারে দাম না থাকায় ক্ষেত থেকে শশা তুলতেই ভয় পাচ্ছেন কৃষক। ১ কেজি চিনি নিতে গেলে মনে করেন যে আমাদের ৪ বছর শশা চলে যাচ্ছে, হিসাব করে দেখা যাচ্ছে। যেটা হাজিরা খরচ এখনো আসে না। এইভাবে তো আর একটা মালিক কখনোই মাঠে মারা, আর শ্রমিক যেগুলো আছে সেগুলো বাতেই দিলাম। এ অবস্থায় শ্রমিকদের মজুরি পরিশোধে লোকসান হওয়ায় কৃষক সাইফুল মিয়া ক্ষেত ছেড়ে দিয়েছেন শ্রমিকদের হাতে। শ্রমিকরা প্রতি বস্তা ৪০ টাকা দরে ক্ষেত থেকে উত্তোলন করে বিক্রি করছেন ব্যবসায়ীদের কাছে। আর ওই ৪০ কেজির ১ বস্তা শসা বিক্রি হচ্ছে ৬০ টাকা মন বা ১.৫ টাকা কেজি দরে। তখন ৩০০ টাকা হাজিরা দিয়ে এখন দাম নাই, এখন ৪০ টাকা বস্তা। যেগুলো হাজিরা করছিল ওগুলা ও টাকা বাকি ফেলেছে ১,২০,০০০। রমজান মাসে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে শশা বেচাকেনা হলেও বর্তমানে শশার দাম নেই বললেই চলে। ঠাকুরগাঁও সদর উপজেলায় ১৩০ হেক্টর জমিতে শশার আবাদ হয়েছে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। বাজার তো ফ্লাকচুয়েট করে, এখন যেহেতু যোগান বেশি এই জন্য একটু দাম কমতে পারে, কিন্তু কৃষকরা রোজার মাসে অনেক দাম পেয়েছে। তবুও আপনারা যে তথ্য দিলেন আমরা এটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কথা বলবো। রমজানে কৃষক শশার ভালো দাম পেলেও এখন ন্যায্য দাম পাচ্ছে না তারা। মাছরাঙা নিউজ ডেস্ক। গতকাল রাজধানী ঢাকার তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে লাইফস্টাইল ম্যাগাজিন
MW আয়োজন করে ব্যতিক্রমধর্মী নৃত্যানুষ্ঠান বেঙ্গল ইন মোশন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল স্কয়ার টয়লেট্রিজের ন্যাচারাল হার্বাল ব্র্যান্ড মায়া। জহিরুল হকের ক্যামেরায় মৌমিতা জান্নাতের রিপোর্ট। মাত্র 1,47,570 বর্গ কিলোমিটারের বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য অপার। আর ধর্ম, সমাজ এবং সংস্কৃতির প্রভাবে সেগুলো কতটা বর্ণিল এবং উজ্জ্বলতা লাভ করেছে তারই এক ঝলক দেখা মিলল বেঙ্গল ইন মোশন শিরোনামের এই অনুষ্ঠানে। ভরতনাট্যম, মণিপুরী, কত্থকের মতো চিরায়ত ধ্রুপদের পাশাপাশি লোকজ জীবন ঘনিষ্ঠ স্বতঃস্ফূর্ত লোকনৃত্য, নৃত্যের বিশুদ্ধ ধারার পাশাপাশি প্রাচ্য ও পাশ্চাত্যের ফিউশন এবং সমকালীন নৃত্যভঙ্গির সমন্বয়ে 1.5 ঘন্টার অনবদ্য এই আয়োজনটি ছিল লাইফস্টাইল বিষয়ক ম্যাগাজিন MW বাংলাদেশের। MW ম্যাগাজিনটা যখন আমরা ঢাকাতে নিয়ে আসি বাংলাদেশে, আমাদের কিন্তু প্রত্যেক বছরই আমরা ট্রাই করি কোনো না কোনো ইনোভেটিভ নতুন কিছু আমরা যাতে আমাদের অডিয়েন্স যারা আছে, রিডার্স যারা আছে তাদেরকে যাতে আমরা দিতে পারি। সো আমাদের ওয়ার্ল্ড ড্যান্স ডে হচ্ছে 19th of April। ওখান থেকে দেন পহেলা বৈশাখের সেলিব্রেশন দুইটা মাথায় রেখে আসলে ইভেন্টটা প্ল্যান করা। নৃত্য শুধু সঙ্গীত, গতি, ছন্দ ও মুদ্রার জটিল সমীকরণ নয়, বরং জাতির ইতিহাস, সংস্কৃতি ও জীবন দর্শন প্রকাশের সুপ্রাচীন ভাষা। অথচ সমৃদ্ধ এই শিল্প মাধ্যমটি পৃষ্ঠপোষকতার অভাবে বরাবরই কোণঠাসা। তবে দেশীয় সংস্কৃতির পরিচর্যায় সবসময়ের মতো এবারও এগিয়ে এসেছে দেশীয় প্রতিষ্ঠান স্কয়ার। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হার্বাল ব্র্যান্ড মায়া ছিল পুরো আয়োজনটির পৃষ্ঠপোষক। এবার যখন এই প্রোজাল্ট আসছে আমি সাথে সাথে কিন্তু হ্যাঁ বলেছি। সো এরকম আগামীতেও আমার আছে, প্ল্যান আছে যে এটার সাথে আরও বেশি বেশি করে পৃষ্ঠপোষকতা করা। এই জিনিসগুলোতে কিন্তু লাভের দিকটা তাকালে হবে না, এটা একটা রেসপন্সিবিলিটি। তো আমি যখন আমার প্রোডাক্টটাকে প্রমোট করছি, আমি সাথে সাথে কিন্তু আমার দেশকে প্রমোট করছি, বিকজ এটা সম্পূর্ণ একটা বাংলাদেশি প্রতিষ্ঠান। এটা মানে উইন উইন সিচুয়েশন হয়। এই যেমন আমার মায়ের প্রোডাক্টটা, এটাকে আমি কিন্তু প্রমোট করছি, কিন্তু একই সাথে আমার দেশের কালচারকে বা শিল্পকে বা সংস্কৃতিকেও কিন্তু আমি প্রমোট করছি সাথে পাশাপাশি। দেশসেরা শিল্পী এবং সংগঠনের অংশগ্রহণে মনোরম এই নৃত্য সন্ধ্যায় উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের অ্যাম্বাসেডর এবং দেশের অগ্রগণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। So I love the costumes as well, the colour involved. It really reflected for me the beauty and the colour of Bangladesh. Some are very traditional, I can feel, and some are very modern, innovative, creative one. আয়োজনটির কিউরেটর ছিলেন কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু। ওয়ার্দা রিহাবের মণিপুরী নৃত্য যেমন মন কেড়েছিল সবার, তেমনি আন্তর্জাতিক অঙ্গনে এরই মধ্যে সুনাম কুড়িয়ে আনা তরুণ শিল্পী হৃদি শেখের লোকনৃত্য চোখ ফেরাতে দেয়নি কারো। তবে এদেশের নৃত্যাঙ্গনের গুণী শিল্পী সাদিয়া ইসলাম মোয়ের বৈশাখী পরিবেশনা পরিপূর্ণতা দিয়েছিল পুরো আয়োজনের। আমরা ভাবলাম যে শুদ্ধ নাচ দিয়ে শুরু করি আমরা, তো অনেকদিন পরে এরকম একটা শুদ্ধ নাচ, তারপরে ফিউশন ছিল। স্কয়ার টয়লেট্রিজ আবার স্পন্সর করেছে, এটা আসলে আমার কাছে খুব আশাব্যঞ্জক মনে হচ্ছে। খুব ভালো লাগলো অনেকদিন পরে এত সুন্দর একটা আয়োজনের, একটা অনুষ্ঠানের একটা পার্ট হতে পেরে ভীষণ ভালো লাগছে। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল সান কমিউনিকেশনস লিমিটেড। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। বৈধ অবৈধ এখন প্রশ্ন হচ্ছে কি, এত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে আশা লাগবে না, দুদক নিজেই হয়তো এত বড় জিনিস দেখার পর দুদক, আবার শুনতেছিলাম ও দুদকের চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে ওনারা একটা চিন্তা ভাবনা করতেছেন, চিন্তা ভাবনাটা কোথায় থেমে গেছে এটা আমার জানা নাই। আমরা তো বলছি না যে উনি দুর্নীতি করেছেন, আমরা বলছি যে অভিযোগটা আসছে এটা বাংলাদেশের মানুষের সামনে, জাতির সামনে পরিষ্কার হোক। বান্দরবানের রুমায় পেশাগত দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন সেনাবাহিনীর সদস্য কর্পোরাল রফিকুল ইসলাম। তাকে দাফন করা হয়েছে নিজ বাড়ি নোয়াখালীর চাটখিলে। গতকাল সন্ধ্যায় উপজেলার পরকোট ইউনিয়নের পশ্চিম
সোশ্যালিয়া গ্রামে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় রফিকুল ইসলামকে। এর আগে চট্টগ্রাম সেনানিবাস থেকে তার মরদেহ গ্রহণ করে গ্রামের বাড়িতে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। 2005 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন কর্পোরাল রফিকুল ইসলাম। সোমালিয়ায় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ ও 23 বাংলাদেশি নাবিক বাংলাদেশ সময় বিকেল 4:30টার দিকে দুবাইয়ের আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে জানিয়েছে জাহাজের মালিকপক্ষ। বর্তমানে জাহাজটি বহির্নোঙরে নোঙর করে রাখা আছে। রাতে জাহাজটি বন্দরের জেটিতে ফেরানো হতে পারে বলেও জানিয়েছেন এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী। নাবিকরা সবাই সুস্থ আছেন বলে জানান তিনি। পাশাপাশি জাহাজের 50,000 টন কয়লার সার্বিক অবস্থাও ভালো আছে। জাহাজে থাকা কয়লা কাল থেকে খালাস করা হতে পারে। এবার খেলার খবর। কুল বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন অ্যাথলিট ইমরানুর রহমান। রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে এই খেতাব জিতেন তিনি। 2023 সালে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সেরা খেলোয়াড়দের স্বীকৃতি দেওয়া হয় এই অনুষ্ঠানে, যেখানে ক্রিকেট অধিনায়ক নাজমুল হাসান শান্ত ও ফুটবলার রাকিব হোসেনকে হারিয়ে বর্ষসেরার খেতাব জেতেন ইমরান। এছাড়া পপুলার চয়েস অ্যাওয়ার্ড জেতেন ফুটবলার শেখ মোরসালিন। তবে বর্ষসেরা ক্রিকেটারের খেতাবটা ঠিকই জেতেন শান্ত। অন্যান্য বিভাগে বর্ষসেরা ফুটবলার রাকিব, বর্ষসেরা নারী ক্রিকেটারের ফারজানা হক পিঙ্কি এবং বর্ষসেরা দলগত সাফল্যের পুরস্কার জিতেছে অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। তাপদাহে পুড়ছে দেশ, বিপর্যস্ত জনজীবন, হিট অ্যালার্টের মেয়াদ বাড়ল আরও 2 দিন। ফল ও সবজির ফলন ব্যাহত হওয়ার শঙ্কা কৃষি বিভাগে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব করা হবে বলেছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন। এবং সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান নিয়ে বিআরটিএ প্রতিবেদন। ঈদে দুর্ঘটনা কমেছে বলে দাবি, আইন প্রয়োগে আরও করা হবে সংস্থাটি। এই ছিল সন্ধ্যা সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইহতিশাম নাসিম শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।